পিনাকি ভট্টাচার্যের সঙ্গে আপনার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপনি পাবলিক করেছেন, এটি ন্যায়সঙ্গত কি হলো? আচ্ছা, একটা একটা করে বলছি যে ভেরি রিসেন্টলি যে ভিডিওটা বের হয়েছে, যে পিনাকি দাদাকে বলবো, মানুষের বিবেক থাকে, পিশাচের কোনো বিবেক থাকে না। আপনি যে মাঠে খেলতে নেমেছেন, এটা আপনার অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত। আপনি ঠান্ডা মাথায় মানুষের চরিত্র হনন করছেন এবং এটা আপনি উদযাপন করছেন, উল্লাস করছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা সম্প্রতি তারেক রহমানকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সাম্প্রতিক বিষয়ে ঘটিয়ে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানতে পারবেন এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা সম্প্রতি তারেক রহমানকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা তারেক রহমানকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে কি লিখেছেন তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। প্রিসিলা বিএনপিকে প্রশ্ন করে লিখেছেন, তারেক রহমান দেশে আসে না কেন? মা আসলেন, স্ত্রী আসলেন, অথচ তিনি আসছেন না। আজ প্রায় 9 মাস হলো দেশে কোনো রাজনৈতিক সরকার নেই, দায়িত্বে রয়েছে একটি নিরপেক্ষ উপদেষ্টা সরকার। এই সময়ের মধ্যে জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি জামাতের প্রায় সব নেতা, এমনকি বড় অপরাধে অভিযুক্ত অনেকেও এখন মুক্ত বাতাস খাচ্ছেন। মুক্ত আছেন তারেক রহমানও, তার নামে কোনো মামলা নেই। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা আরো লেখেন, কিন্তু প্রশ্ন হলো তিনি কি আসলেই মুক্ত? যদি তাই হয় তাহলে আজও তিনি কেন লন্ডনে? প্রিসিলা প্রশ্ন ছড়িয়ে আরো লেখেন, দেশে কয়টি মিছিল দেখেছেন যেখানে জোরালোভাবে বলা হচ্ছে তারেক রহমান আপনি দেশে আসুন? এই যে ফজলু চাচা এত বড় বড় কথা বলেন, কখনো কি তিনি বলেছেন আমাদের নেতা দেশে আসবেন, তার নিরাপত্তা নিশ্চিত করুন? প্রিসিলা আরো লিখেছেন, সালাউদ্দিন স্যার, দুদু স্যার, মির্জা ফখরুল স্যার কাউকে বলতে শুনিনি যে তারেক রহমান দেশে ফিরতে চান এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। আমি জানি না আপনারা শুনেছেন কিনা, কিন্তু আমি অন্তত শুনিনি। প্রিসিলা আরো লেখেন, তারেক রহমানকে দেশে ফেরার দাবিতে কোনো মিছিল দেখিনি, কোনো মিটিং শুনিনি, কোথাও কারো কণ্ঠে সে দাবি শুনিনি। শেখ হাসিনা থাকলেও শুনিনি, এখনো শুনছি না। প্রিসিলা আরো লেখেন, তারেক রহমান যদি দেশে আসতেন, নেতৃত্ব দিতেন, একক সিদ্ধান্ত নিতেন, অনেক কিছুর দৃশ্যপট বদলে যেত। কিন্তু এখন সবাই বলছে, কে কি বলছে, কেন বলছে কেউ জানে না। প্রতিযোগিতা চলছে কে কত বেশি বলতে পারে। মাইক্রোফোন দেখলেই মাথা গরম হয়ে যায়, অন্যের মাইক কেড়ে নিয়ে নিজেই কথা বলতে শুরু করে, দেশের আলেম ওলামাদের অপমান করে কথা বলে, এমনকি হিসু দিয়ে সাগরে ফেলে দেওয়ারও হুমকি দেয়। প্রিসিলা আরো লেখেন, আগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে ভিডিও বানালে বেশি ভিউ পাওয়া যেত, এখন বিএনপির নেতাদের নিয়ে পোস্ট দিলেই মাশাল্লাহ ভিউ। অনেকেই বলেন বিএনপিকে নিয়ে পোস্ট দিলেই জামাত শিবির এসে কমেন্ট করে। প্রিসিলা আরো লেখেন, আমার প্রশ্ন হলো, বিএনপির অর্থাৎ আপনাদের নেতা বেশি, কর্মী বেশি, সমর্থক বেশি, তাহলে লাইক কমেন্ট এত কম কেন? আমি যখন জিয়া পরিবার নিয়ে কোনো পোস্ট দেই, তখন সেই পোস্টে এত লাইক, এত কমেন্ট, এত শেয়ার আসে, সেগুলো কোথা থেকে আসে? মূল বিষয়টা হলো, মানুষ এখন অনেক সচেতন। শিবির জামাত বট নয়, মানুষ এখন ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলতে শিখেছে। আপনারা এটা বুঝতেই সময় নিচ্ছেন, এটাই আপনাদের সবচেয়ে বড় ভুল। প্রিসিলা আরো লেখেন, আবার আসি মূল প্রসঙ্গে, তারেক রহমান দেশে ফিরলে দলের চেহারা বদলে যাবে, কর্মীরা সাহস পাবে, প্রেরণা পাবে, দলের ভেতরের অনেক কোন্দল বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে দল যেন এক অভিভাবকহীন পরিবার, প্রতিটি নেতাই নিজেকে সবচেয়ে বড় মনে করে, একজন আরেকজনের চেয়ে আরো বড়। প্রিসিলা প্রশ্ন করে লেখেন, কেন তারেক রহমান আসেন না? তিনি কি বোঝেন না কি হচ্ছে? তিনি সব বোঝেন, জানেন এবং মনে রাখছেন। প্রিসিলা আরো লেখেন, আপনারা বিএনপিতে বড় নেতা, কিন্তু দল না থাকলে আপনাদের কোনো মূল্য নেই। দল থেকে বের হলে আপনাদের অবস্থাও হয়ে যায় বিধবা নারীর মতো, কিংবা ব্যারিস্টার শাহজাহান ওমরের মতো, নাম আছে দাম নেই। বড় বড় নেতারা অনেক কিছু বলেন, কিন্তু দলীয় প্রধানের দেশে ফেরা নিয়ে একটি কথাও বলেন না, তার নিরাপত্তা নিয়েও বলেন না। প্রিসিলা আরো লেখেন, একজন নেতার নিরাপত্তা নিশ্চিতে যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আর কি বলার আছে? এই কাজটা কি সবচেয়ে প্রথম কাজ ছিল না? ওনাকে দেশে আনা, নিরাপত্তা দেয়া? প্রিসিলা প্রশ্ন করে লেখেন, নাকি আপনারাই এই বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে করছেন, কোনো বিশেষ উদ্দেশ্যে, কারো পরিচালনায়? অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আমির খসরু বলেন,
আপনারা সংস্কার করার কে? নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে হেলা খেলা চলবে না, সংস্কারের নামে টালবাহানার সময় শেষ। যদি ঐক্যমত্য না থাকে তবে শুনে রাখুন, সংস্কার করবে দেশের জনগণ, ভোটের মাধ্যমেই সেই সংস্কার হবে। আপনারা সংস্কার করার কে? পিনাকির ভারতে যাওয়ার একটি ভিডিও আমরা দেখেছি, ভাইরাল হয়েছে। তিনি ভারত থেকে কেমন করে ফ্রান্সে গেলেন, এটি যেমন আমি আপনার কাছে জানতে চাই, তেমনি আরেকটি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি পিনাকি ভট্টাচার্যের সঙ্গে আপনার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপনি পাবলিক করেছেন, এটি ন্যায়সঙ্গত কি হলো? আচ্ছা, একটা একটা করে বলছি যে ভেরি রিসেন্টলি যে ভিডিওটা বের হয়েছে, যেখানে আমরা দেখলাম এবি পার্টির মঞ্জু এবং ছোটন, এরা দুইজন আপনার পিনাকিকে বের হতে হেল্প করেছে, এবং পিনাকি সবসময় বলে এসছে আমাকে জামাত শিবির বের করেছে। এটা স্পষ্টত মিথ্যা কথা। এবং ধরেন আপনি বলছেন নিরাপত্তার জন্য আপনারা নাম প্রকাশ করেন নাই, ঘটনা এগেন আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট তো চলে গেছে, তো এখন 9 মাস হয়ে গেছে, তো এর মধ্যে বলার তো আপনার সুযোগ ছিল, আপনি বলেন নাই কেন? এটার কারণটাই হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে বিষয়টা গোপন করতে চেয়েছেন। আমি পিনাকির সঙ্গে যতদূর আমার সম্পর্ক আছে, ভিডিওটা আমি অনেক আগেই দেখেছি, আমি জানি উনি এটা উনার বক্তব্য, আমার কাছে তো আর এই নাই যে আসলে এটা কতখানি সত্য কতখানি মিথ্যা। উনি যতদূর বলেছেন, বাংলাদেশ থেকে উনি ভারতে গিয়েছেন, এদের মাধ্যমে এরা সাহায্য করছিল তাকে, এবং ধরেন ল্যান্ডপোর্টের ইলেকট্রিসিটি বন্ধ করে। তো তখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ল্যান্ডপোর্টের ইলেকট্রিসিটি যদি বন্ধ করতে হয়, তাহলে এপাশ থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে, ওপাশ থেকে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা জানে। যে মানুষটার পাসপোর্টে রেড ফ্ল্যাগ আছে বলে দাবি করা হচ্ছে, তো তাকে এরকম সেফ এক্সিট কারা দেয়? কেন ইন্ডিয়া সেই সেফ এক্সিট পিনাকি ভট্টাচার্যকে দিবে? এবং ধরেন আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে লেখালেখি করার জন্য আপনি দেখবেন, এবং প্রচুর সাংবাদিক আছে, আমাদের সাংবাদিক বন্ধু বান্ধবদের মধ্যেই দেখবেন যে একদিন ভারতের বিরুদ্ধে লেখালেখি করেছে, পরদিন তাকে আর ভিসা দেয় না, একদিনের জন্য ভিসা দেয় ভারতে ঢোকার জন্য। হ্যাঁ, সেখানে ভারতে উনি ঢুকছেন। এবং আরেকটা যেটা তথ্য আমি আপনাকে জানাই, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যর একজন কাজিনের হাজবেন্ড, যিনি 4-স্টার জেনারেল ইন্ডিয়ান আর্মিতে আছেন এবং কর্তব্যরত, যেই সময়কার ঘটনা, সেই সময় ইন্ডিয়ান আর্মির একজন জেনারেল, ওনার একজন খুব কাছের মানুষ। এবং যে উনি এই ঘটনার আগে আপনার 2018-তে তো উনি বের হলেন, তার আগে উনি নিয়মিত যখন কলকাতা যেতেন, এবং কলকাতায় আমার একটা বিশাল বন্ধুদের গ্রুপ আছে, সেখানে তাদের বিভিন্ন রকম ছিল, নিয়মিত মিটিং হতো। এবং এই 4-স্টার জেনারেলের সঙ্গেও তার ফোর্ট উইলিয়ামে বেশ কিছু ছবি ছিল, যেই ছবিগুলো উনি হাইড করে ফেলেন পরবর্তীতে। ইন্ডিয়ান একজন জেনারেলের সাথে সরাসরি যোগাযোগ। তো তারপর উনি ইন্ডিয়া পার হলেন, সেখান থেকে ব্যাংকক গেলেন, তারপরে তো প্যারিস আসলেন। সেটা তো ধরেন খুব স্বাভাবিক প্রক্রিয়া। আপনার বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন তখন তার পক্ষে, এই জায়গাটা ইজ টোটালি নর্মাল। কিন্তু আমার প্রথম প্রশ্ন ছিল যে মানুষটা ইন্ডিয়ার বিরুদ্ধে এত লেখালেখি করছে, সে এবং যেই মানুষটা আওয়ামী লীগের শত্রু, যেই মানুষের পাসপোর্ট রেড ফ্ল্যাগ, সে মানুষ বর্ডার ক্রস করে কিভাবে? সুতরাং এখানে প্রথমেই বড় কোনো কানেকশন আছে। 2 নম্বর জিনিস হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যের সাথে আমি নিজের কোনো অন্তরঙ্গ ছবি আপলোড করিনি। পিনাকি ভট্টাচার্য আমাকে নিজ থেকে এই ছবিগুলো দিয়েছেন। উনি নিজে একজন মেগালোম্যানিয়াক মানুষ। আমি বললাম যে আপনাদের পিনাকিকে রিড করার ক্ষেত্রে এই জায়গাগুলি মাথায় রাখতে হবে, যে ওনার প্রধান সমস্যার জায়গা, ওনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়নি, উপদেষ্টা বানানো হয়নি, এটা হচ্ছে ওনার প্রধান সমস্যা। ফলত উনি যেই ওনার অন্যতম প্রধান রাগের জায়গা হচ্ছে, ওনার অন্যতম প্রধান চারিত্রিক জায়গা হচ্ছে উনি অত্যন্ত ইগোটিস্টিক্যাল একজন মানুষ। তো আপনি এই ইগোটিস্টিক্যাল মানুষজনকে আপনি ইজিলি স্টার করতে পারবেন। আপনি ধরেন তাকে যদি বলেন যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, এবং সাথে সাথে উনি জামা কাপড় খুলে ফেলবেন। তো এখানে আমার আসলে বেশি কাজ করতে হয় না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন। হ্যাঁ, আপনি নিজে কতখানি কাপড় খুলেছেন ওনার কাপড় এই ধরনের ভিডিওর জন্য। তো আমার আসলে সত্যি কথা বলতে আমার বেশি কিছু করতে হয়নি। উনি আমাকে যে পরিমাণ ইনফরমেশন দিয়েছেন, শুধুমাত্র আমি বলেছি যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, আপনার কাফ মাসল ইজ বিউটিফুল, এই বলার সাথে সাথে উনি আমাকে বিভিন্ন রকম ছবি পাঠিয়েছেন। এবং সেই সময় আমি অলরেডি তো ওনাকে সন্দেহের তালিকায় রাখছি যে কেন উনি এই কাজগুলো করছেন। তো ফলত আমার সাথে ওনার যে সম্পর্কের জায়গাটা ছিল, সেই জায়গাটা হচ্ছে আমি
এই প্রত্যেকটা জিনিস আমি তখন থেকে কালেক্ট করছিলাম। আর আপনাকে আমি আরেকটা বললাম, এইটা ব্যক্তিগত জায়গা, অফকোর্স যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গ এসছে, আমি বিবাহিত মানুষজনের সঙ্গে সম্পর্ক করি না, করব না, এটা পিনাকিকে প্রথম থেকে বলা। নাদিয়া, আপনি শেষ হয়ে যাবে সময়, আমি একটু আমার সাবেক সহযোদ্ধাকে উদ্ধার করব এখন, মানে তাকে যে খাতে পড়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ছবিগুলো যেহেতু সে পাঠিয়েছে, আমার এই বিতর্কে ঢোকা উচিত না, তারপরেও আমি লোভ সংগ্রহ করতে পারছি না, যেহেতু আমার উদ্দেশ্য হলো তাকে একটু রেস্কিউ করা। সেটা হলো আসলে তাহলে 3 ইঞ্চির যে হিসাবটা, এইটা মানে আপনি, এইটা একটা কথার কথা, মানে যেহেতু আপনারা সরাসরি এটা না, উনি মাস্টারবেট করতে করতে আমাকে ছবি তুলে পাঠাচ্ছেন। তো এখন এখানে আবার তো আমি তো ওনাকে মাস্টারবেট করতে করতে ছবি তুলে পাঠাই না, তাই না? এখন এটা ওনার, এই যে বললাম, শুধুমাত্র এই জায়গা থেকে আপনি বুঝতে পারেন একটা মানুষের চরিত্র, যে ওনাকে শুধুমাত্র আধা ইঞ্চি প্রশংসা আপনি করবেন, উনি আপনাকে 3 ইঞ্চি দেখায় দেবেন। এটাই হচ্ছে বিষয়। যে ঘটনা উনি ঘটেছেন, আমি ওনাকে এত দূর আমার শয়তানির জায়গাটা, যেটা আমি স্বীকার করে নেই যে এই শয়তানিটা আমি করেছি, আমি বলেছি যে হ্যাঁ, ইউ লুক লাইক আ গ্রেট গড। হ্যাঁ, এটা হচ্ছে আমার শয়তানির জায়গা। কারণ এবং অসততার জায়গা, আমাকে যদি কেউ অনৈতিক বলে, এই জায়গায় আমার অসততা অনৈতিকতা 100% আছে। কারণ আমি প্রথম থেকে চিন্তা করছিলাম যে এই লোকের অন্য কোনো ইন্টারেস্ট আছে, এবং আমি এই জিনিস বের করতে চাই, এবং আমি ইনফরমেশন কালেক্ট করার জন্য যা যা করতে হয় সেই সময় আমি সেই ইনফরমেশন কালেক্ট করছিলাম। সো এইটাকে আপনি কনটেক্সট ছাড়া যদি বলেন যে একটা মানুষের নিউড ভাইরাল করা, is it ethical? Not really, একদমই না, 100% না। সেটা ছেলে হোক মেয়ের হোক, একটা ব্যক্তিগত রিলেশনশিপে কোনো অবস্থাতে এটাকে কোনো রকম ভাবে আপনি জাস্টিফাই করতে পারবেন না। প্রথম জিনিস হচ্ছে, আমি ওনার সঙ্গে সেই সম্পর্কে ছিলাম না, ওনার সাথে আমি কোনো কমিটেড রিলেশনশিপে ছিলাম না, আমি ওনার কাছে কোনো কিছু প্রতিজ্ঞা করি নাই, এবং এটা উনি নিজ থেকে আমাকে দিচ্ছেন। সেখানে আমি ওনাকে একবারের জন্য বলি নাই যে আপনার ছবি আমি কখনো বাইরে বের করব না। এবং অন টপ অফ ইট, এই জিনিসটা আমি এতদিনও ধরে রেখেছি, যতদিন পর্যন্ত আমার মনে হয়েছে যে না, যত যা ইন্টারেস্ট থাকুক, তারপরও বাংলাদেশের জন্য কাজ করছে, তারপরও হি ইজ ডুইং সামথিং ফর দ্য কান্ট্রি। তারপর যে মুহূর্তে আমি দেখছি যে না, হি ইজ গেটিং আউট অফ দ্য হ্যান্ড, যে আউট অফ প্রপোর্শন উনি যা যা করছেন, তখন আমার মনে হচ্ছে যে ইটস দ্য রাইট টাইম। এবং দেখেন, এগেন, অনৈতিক যদি আপনি আমাকে বলেন, অনৈতিক অবশ্যই, কিন্তু কাটা দিয়ে কাটা তোলা ছাড়া আমি আর অন্য কোনো প্রেম যুদ্ধে কোনো নৈতিকতা কাজ করবে না। এটা আমার কাছে যুদ্ধ। কারণ আমি মনে করি পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের জন্য বাংলাদেশের অন্যতম প্রধান শত্রু, এবং বাংলাদেশের অন্যতম প্রধান প্রবলেম, যে কারণে আমার তার সাথে এই কাজটা করতে 1 সেকেন্ডের জন্য নৈতিকভাবে আটকাবে না। অন টপ অফ ইট, উনি এই কাজগুলো অন্যান্য অনেকের সাথে, আওয়ামী লীগ, বিএনপির প্রচুর নেতাদের সাথে উনি নিজে করে এসছেন। উনি প্রচুর ডিবি হারুন থেকে শুরু করে অন্যান্য এক গাদা মানুষের বডি শেমিং উনি নিজে নিজে করেছেন। এক গাদা বিষয়ে উনি পার্সোনাল বিষয়ে স্টার করেছেন। যে জিনিসগুলি আমার সাথে যখন ব্যক্তিগত যোগাযোগ ছিল, আমি ওনাকে অনেকবারই বলেছি যে এই কাজগুলো করছেন কেন আপনি, ইটস ভেরি আনএথিক্যাল। উনি আমাকে তখন একটু বলেছেন যে দেখেন, রাজনৈতিক জায়গায় কোনো ন্যায় অন্যায় নাই, তো সেই একই ওষুধ যদি আমি পিনাকিকে খাওয়াই, তাহলে এখন ন্যায় অন্যায় প্রসঙ্গ আসে না। কারণ আমি মনে করি যে যার প্রধান সমস্যা ইগো, তাকে আমি ইগো দিয়ে ঘায়েল করতে পারি। কারণ আমি অ্যানালিটিক্যালি প্রচুর পোস্ট লিখেছি যে আসলে কিভাবে রয়ের এজেন্ট হিসেবে উনি কাজ করছেন, তার ডকুমেন্ট আমি সাবমিট করেছি, আমি তার বয়কট নিয়ে আমি লম্বা লম্বা লেখা লিখেছি। এই জিনিস তো পিনাকির ফলোয়াররা দেখবেন না, পড়বেনও না, এবং তাদের মাথা দিয়েও আপনি এই শোটা শুরু হওয়ার আগে বলছিলেন শাহেদ যে ইভেন অনেক শিক্ষিত মানুষ এই জিনিসগুলো দেখে। কেন দেখে? কারণ আমি বললাম তো 90% সত্য কথা, এবং আমি এই জিনিসটা অন করি, আমি বিলিভ করি যে হ্যাঁ, আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে এই ঘটনাগুলো ঘটেছে। আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে জামাত শিবির বলে হরে দরে লোকজনকে ট্যাগ করা হয়েছে, বিএনপির নেতা কর্মীদের যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, সাধারণ মানুষ যেরকম অত্যাচার করা হয়েছে, সেই জিনিসগুলি আমরা তো সেই জিনিসগুলি 100% বিশ্বাস করি। ফলত আপনার উনি যখন বক্তব্যটা দাঁড়া করান, তখন সেই বক্তব্যের মধ্যে আমরা কোনো ফাঁক পাই না, এবং বেশিরভাগ সময় একটা বড় অংশের শিক্ষিত ছেলেমেয়েরা তাকে সাপোর্ট করছিল এই জায়গা থেকে। এবং যেটা আসলে প্রধান সমস্যা হিসেবে এখন দেখা যাচ্ছে যে এই
পাওয়ার প্র্যাকটিস তাকে কোন জায়গায় নিয়ে গেছে, যেটা আসলে আলটিমেটলি ইন দি এন্ড বাংলাদেশকে ডিস্টেবল করতে হেল্প করছে। পিনাকি দাদাকে বলবো, মানুষের বিবেক থাকে, পিশাচের কোনো বিবেক থাকে না। আপনি যে মাঠে খেলতে নেমেছেন, এটা আপনার অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত। আপনি ঠান্ডা মাথায় মানুষের চরিত্র হনন করছেন এবং এটা আপনি উদযাপন করছেন, উল্লাস করছেন। এ এক চরম নিষ্ঠুরতা আমার কাছে মনে হয়। কিন্তু সব খেলার শেষ আছে, গেম ওভার আছে। আপনি নাদিয়া ইসলামকে নিয়ে পোস্ট দিতে পারেন, কারণ নাদিয়া ইসলাম আপনার নুড ছবি, নেংটু ছবি, উলঙ্গ ছবি প্রকাশ করে দিয়েছে, তাকে নিয়ে পোস্ট দিতে পারেন। কিন্তু বাংলাদেশের আপামর নারীদের নিয়ে যে মনোভাব পোষণ করেছেন, যে তাদের কি বিচ্ছিরি বিচ্ছিরি কথা, তাদের প্রতি যে কামনা পোষণ করেছেন, নোংরা ইচ্ছা পোষণ করেছেন, এটা একটা পিশাচের কাজ। আমি জানি আপনি এটাতে উল্লাস করছেন, কিন্তু এটা শুধুমাত্র একটা পিশাচের কাজ। তো ওটাই বলছিলাম যে সব খেলার শেষ আছে, গেম ওভার আছে। কত সুন্দর রঙিয়ে রঙিয়ে গল্প আমরা দেখছি, আমরা এনজয় করছি। আপনার এগুলো দেখে দেখে মানুষ তৃপ্তিতে ঘুমায় যাচ্ছে, অপেক্ষা করছে কখন আপনি একটা ভিডিও দিবেন। কিন্তু আপনি যা যা করছেন প্রত্যেকটাতে আপনি আনন্দ পাচ্ছেন, উল্লাস পাচ্ছেন, একে একে সবার চরিত্র হনন করছেন। আপনি কিন্তু এটা ভেবে চিন্তে এই পথটা বেছে নিয়েছেন। আপনি এরকম ছিলেন না। আপনি আপনার আগের রূপটা এবং বর্তমানের রূপটা সম্পূর্ণ আলাদা। একজন ব্যক্তি, আপনি তাকে ওস্তাদ মানেন, সে বলেছিল যে আপনারা যে পথে চলেন সেই পথে চললে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। অর্থাৎ আপনারা যে পথে চলেন বলতে আপনারা যে ইসলাম বিদ্বেষী পথে চলেন, এটাই তো আগের রূপটা ছিল, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, শাহবাগ, এই সামগ্রিক বিষয়ে একটা রূপ ছিল। ওইটাই বলছিল আপনার গুরু যে এইরকম করে চললে বাংলাদেশের রাজনীতিতে ভালো করতে পারবেন না। ঠিক সেই সময় থেকেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি তখন থেকে ইসলামপন্থীদের হয়ে কাজ করবেন। কিন্তু ঠিক আছে, আপনার মাঝে যে পশুটা আছে, ওই পশুটা যে ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, এইটা আসলে একটা, যাই হোক, এভাবে মানুষকে আর রয়ের এজেন্ট বানাবেন না, ঠিক আছে? আপনার যদি ভুল ধরা হয়, একে একে অনেকগুলো ভুল ধরা যাবে। সারাক্ষণ অন্যের ভুল ধরে উল্লাস করছেন, একটা পৈশাচিক আনন্দ পাচ্ছেন, এইভাবে আনন্দ পাইন না, ঠিক আছে? যেমন বললেন যে সালাউদ্দিন সাহেবকে সুন্দর সুন্দর নারী সাপ্লাই করা হতো, এক্স্যাক্টলি কই পেয়েছেন এই তথ্য? উত্তর দিতে পারেন নাই, জাস্ট একটা গল্প সুন্দর করে ব্যাখ্যা করে ঠেলে দিয়েছেন, যেটা কোনো প্রমাণ নাই, প্রুফ নাই, বলে দিয়েছেন। আমি তাবলিগ জামাতের একটা কথা বলবো আজকে। আমি জানি তাদের সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে, সেই কথাগুলোর স্ক্রিন রেকর্ড এগুলো অনেক কিছু আসতে পারে সামনে, ঠিক আছে? তো শুধু বলবো যে এভাবে না, এভাবে না, ঠিক আছে? এভাবে 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 আমাদের ইসলামে একটা কথা আছে, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অন্যের আইবেগ লুকায় রাখো, আমি কিয়ামতের দিনে তোমার আইবেগ লুকায় রাখবো, যেদিন তুমি সাহায্যের মহতাজ হবা। এরকম একটা আইন আছে, নির্দেশনা আছে, ঠিক আছে? রাজনীতিতে আমরা রাজনীতি করি, ভুল ধরি, সমালোচনা করি, একটা গঠনমূলক একটা বিষয় রয়েছে। কিন্তু এই যে কারো পিছিয়ে লেগে থাকা কন্টিনিউয়াস লেগে থাকা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে লেগে থাকা, কন্টিনিউয়াস লেগে থাকা, একের পর এক একজনকে ধরে সিরিয়াল করে করে মানুষকে ভারতের দালাল বানানো, রয়ের দালাল বানানো, এই মানুষগুলোর ডেডিকেশন কি? কি ডেডিকেশন? আপনার ডেডিকেশন কি? পার্থক্য করেন না একটু? যাদেরকে রয়ের দালাল বানাচ্ছেন, তারা গত 1 যুগ 1.5 যুগে কি কি কষ্ট করেছে, আপনি কি কি কষ্ট করেছেন? আপনি কিন্তু ওই কষ্ট মাথায় নিতে চান নাই, চলে গেছেন দেশ থেকে, ঠিক আছে? তো ওইটাই, বেশি কথা আজকে বলবো না। আর ইলিয়াস ভাইকে বলবো, আপনার মাথার উপরে কাঁঠালটা রেখে জাস্ট ফাঁক করে গপাগপ গিলতেছে, ঠিক আছে? মাথায় রাখবেন এটা, ঠিক আছে? আমরা যে এটাকে দাদা ভুল ধরে অনেক ভুল ধরা যাবে। নাদিয়া ইসলামকে কেন্দ্র করে বাংলাদেশের নারীদের প্রতি যে নোংরা ইচ্ছা জ্ঞাপন করেছে, পড়লে পড়া যায় না, এত বিচ্ছিরি লেখা। দাঁড়ান, এটা এক ভয়ঙ্কর মানসিকতা, এক ভয়ঙ্কর মানসিকতা। এটা আসলে মানে পড়ে শোনানোর মতো না, যারা পড়ছেন এটা। নাদিয়া ইসলামকে আপনি গালি দেবেন, যা খুশি তাই করবেন, আপনার নোট ছবিগুলো প্রকাশ করে দিয়েছে, তাকে আপনি সব খুলে দেখিয়েছেন, ঠিক আছে? কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের নারীদের প্রতি যে আপনার হলো মানে মেসেজটা দিয়েছেন, এটা খুবই বেইজ্জতি, বাংলাদেশের নারীদের জন্য বেইজ্জতি। আপনি মনে হচ্ছে যে কোনো একটা ভারতীয় বাংলাদেশের
নারীদের প্রতি এই কামনা পোষণ করছে। ঠিক আছে, যেমন লিখছে যে নাদিয়া ইসলামের থ্যাঙ্কস, উনি আমার ইয়ং মায়াদের কাছে হট বানায় দিয়েছেন, 3 ইঞ্চির ভিতর তারা পাইয়ে যেতেছে বেসুমার আরামের খবর, যেসব মায়ার ড্যাশ 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 চিঠি চিঠি চিঠি। মানে এটা মানে বাংলাদেশি কোনো পুরুষ বাংলাদেশের নারীদের প্রতি এই ধরনের কুরুচি জ্ঞাপন করা অসম্ভব। তো যাই হোক, পিনাকি দাদার অধ্যায় শেষ, আমার মতে শেষ। যারা ওনাকে ইমাম মেনে চলেছেন, এমনও বলেছে যে ওনাকে সম্ভবত আল্লাহ রাসুলের চাচার সঙ্গে তুলনা করেছে অনেকে, তাই না? যে আবু তালিব নাকি এই যুগের আবু তালিব, এরকম করে বলেছে। ঠিক আছে, দাদা বিয়ে করেছেন একজন মুসলিম নারীকে। হ্যাঁ, কোন একজন হিন্দু এভাবে মুসলিম নারীকে বিয়ে করে হিন্দু করাকে আমাদের ভাষায় বলা হয় ভাগোয়া লাপট্রাপ, নাকি? ভাগোয়া লাপট্রাপ বলা হয়। আবার নাদিয়া, আবার বাংলাদেশের এরকম অনেক মুসলিম নারীর প্রতি আপনার কামনা পোষণ করা, সবকিছু মিলিয়ে বাংলাদেশের কোনো মানুষ, বাংলাদেশের কোনো পুরুষ বাংলাদেশের নারীদের প্রতি এইরকম আকাঙ্ক্ষা পোষণ করা, এটা তো যারা তার হয়ে আমাকে গালি দিয়েছেন তাদেরকে আমি আজকে ক্ষমা করে দিচ্ছি, একদম ক্ষমা করে দিচ্ছি। ঠিক আছে, আসবেন না। আমরা বাংলাদেশের এখানে জন্ম নিয়েছি, এখান থেকে চলে যাই নাই, এখানে আছি। ঠিক আছে, ওষুধ বিষয়ে যেই ঘটনাটা আমরা জানি, 293 জন শিশু মারা গিয়েছিল ভুল ওষুধে বা বিষাক্ত ওষুধে, পিনাকি দাদার ওষুধ। ঠিক আছে, উনি বাংলাদেশে আসলে যদি সত্যিকারের সাহসী কোনো সরকার থাকে, সঙ্গে সঙ্গে কর দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি, উচিত আমি মনে করি। ঠিক আছে, যেমন আমরা অ্যাক্টিভিজম করি, আমাদের মনের মধ্যে একটা সৎ সাহস আছে যে দেশের জন্য কাজ করছি, এই ধরা খেলে ধরা খাইব, দূরে মারলে মারবে। পিনাকি দাদা চলে গেলেন কেন, তাই না? কি ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল ভিতরে, যে কারণে এত ভয় পেয়ে চলে গেলেন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্স।